দর্শক যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন, আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আমি কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্র থেকে আমার সঙ্গে একজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম। তিনি বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেছেন, তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। আর এখন আমি আরেকটি বিষয়ে, এটিও সমসাময়িক, অর্থাৎ বাংলাদেশে যে উদ্বেগজনক পরিস্থিতি চলছে তার মধ্যেই আহ, আবার বিষয়টি সামনে চলে এসেছে, সেটি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য, তার নাতনি, অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে অর্থাৎ শেখ রেহানার মেয়ে, যুক্তরাজ্য সরকারের শব্দ পদত্যাগকারী মন্ত্রী, যদিও এখন তিনি এমপি আছেন, লেবার পার্টির নেত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে গতকালকে বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তথ্য এসছে বিভিন্ন রকমের। আর টিউলিপ সিদ্দিকিও এটি নিয়ে রিয়াকশন দিয়েছেন, প্রতিবাদ দিয়েছেন এবং ব্যাখ্যা দিয়েছেন। তো আসলে মানুষের মধ্যে একটা কৌতূহল যে বাংলাদেশের সরকার আসলে কি করছে, বিভিন্ন দিকে বিভিন্ন কিছু নিয়ে তারা যে কোনো ভাবে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর পরিবার সদস্যদেরকে যতটা সম্ভব হেনস্থার মুখে ফেলা যায় সেই প্রক্রিয়া তাদের মতো করে চালাচ্ছে। কিন্তু এতে হবে কি? বিশেষ করে টিউলিপ সিদ্দিকির কি হচ্ছে বা কি হবে, এই কারণেই আমি এই মুহূর্তে আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন যুক্তরাজ্য লেবার পার্টির একজন নেতা। দীর্ঘদিন পর্যন্ত তিনি লেবার পার্টির রাজনীতি করছেন, বাংলাদেশি। তিনি ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। আমি তার কাছ থেকে মূলত টিউলিপ সিদ্দিকির সর্বশেষ পরিস্থিতি কি আর কি হবে এটি নিয়ে বিশ্লেষণ, তথ্য, এগুলো একটু জানবো। তো মনিরুল ইসলাম মঞ্জু ভাই, আপনি কেমন আছেন? ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভালো আছি এবং দর্শক শ্রোতাদেরকে প্রীতি ও শুভেচ্ছা। জি, ধন্যবাদ। আমরা যেহেতু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটু আগে আলাপ করলাম, এই জন্য আর এইটি আপনার সঙ্গে আজকে অন্তত পক্ষে প্রসঙ্গটি আনছি না। আজকে আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, মানুষকে শোনাতে চাই, এই যে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে কয়েকদিন পর পরই বাংলাদেশের দুদক কিছু তৎপরতা চালায়, মামলা সরকার কিছু তৎপরতা চালায়, এবং আবার ইউকে থেকেও কিছু তৎপরতা, কিছু বক্তব্য বা টিউলিপ সিদ্দিকীও কিছু রিয়াকশন দেন। সর্বশেষ পরিস্থিতি কি? দুদিন আগে তিনি টিউলিপ সিদ্দিকীর যে ব্যাখ্যা, সেটি কি এবং কোন প্রেক্ষাপটে, যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, আসলে ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, এবং মারুফ ভাইয়ের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মারুফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন, আমি কিন্তু বাংলাদেশের মানুষ হলেও এই দেশে কিন্তু আমি দীর্ঘদিন 2 দশকেরও বেশি সময় থেকে আমি যুক্তরাষ্ট্রে বসবাস করি, 24 বছরের মতো। এবং 23-24 বছর আমি গত 2 দশক থেকে লেবার পার্টির রাজনীতির সাথে জড়িত। লেবার পার্টির মেম্বার ছিলাম। পরবর্তীতে আমি লেবার পার্টির এই বাঙালি যে অঞ্চলে থাকে তার একটা অংশকে বলে স্টেপনি গ্রিন। সেই স্টেপনি গ্রিনের আমি লেবার পার্টির সভাপতি হিসেবে 2016 সাল থেকে 22 সাল পর্যন্ত, 17 সাল থেকে 22 সালের জুন পর্যন্ত আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি লেবার পার্টির এই অঞ্চলের। এবং আমার ওখানকার এমপি হচ্ছেন রোশনারা আলী, যিনি আহ, বাঙালিদের গর্ব, প্রথম বাঙালি নারী। এবং তার সাথে টিউলিপ সিদ্দিক, বঙ্গবন্ধুর দৌহিত্র, তিনিও এই লেবার পার্টির এমপি ছিলেন এবং এখনো আছেন। এবং বাঙালিদের মধ্যে যে 2জন নারী প্রথম ব্রিটেনের মিনিস্টার হওয়ার, মন্ত্রী হওয়ার যোগ্যতা লাভ করেছেন, এই 2জন, তাদেরকে স্বাগত জানাই এবং বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। আপনি দেখেন, 67 মিলিয়ন পিপল ইউনাইটেড কিংডমে বসবাস করে। 67 মিলিয়ন মানুষের মধ্যে বাঙালি মানুষের সংখ্যা মাত্র 1 মিলিয়ন। অর্থাৎ মোট জনগোষ্ঠীর 67 ভাগের 1 ভাগ হচ্ছে বাঙালি জনগোষ্ঠী। এই বাঙালি জনগোষ্ঠীর 2জন মন্ত্রী পার্লামেন্টে এখন আছে। এই 2জনের একজন হচ্ছে রোশনারা আলী, আমি যেখানকার বসবাস করি, যেখানে, সেখানকার এমপি, টাওয়ার হ্যামলেটস এর একটা অংশের। আরেকজন হচ্ছে আমাদের এই শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তো টিউলিপ সিদ্দিকের সাথে আমার মানে প্রত্যেকবার তার যখন নির্বাচন হয়, আমি
আমাদের অন্যান্য অনেকের সাথেই কিন্তু টিউলিপ সিদ্দিকের ওখানে যাই। কিলবার্ন এবং হ্যামস্টেড ওই এরিয়াতে বাঙালি বসবাস করে খুব কম। ওটা আসলে হোয়াইট অধ্যুষিত অঞ্চল। কিন্তু আমি যেখানে বসবাস করি এটা বাঙালি অঞ্চল। কিন্তু টিউলিপ যেখানে বসবাস করে সেটা বাঙালি অঞ্চল না। সেখানে আমি প্রতি বছর বলতে ৫ বছর পর ৪ বছর পর যখন নির্বাচন হয় ৫ বছর পর তখন আমি সেখানে তার নির্বাচনে ক্যাম্পেইন করতে যাই অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন পার্টির সমর্থক হিসেবে। তা আমি তাকে যেটা দেখেছি এছাড়াও ২০২১ সালে লেবার পার্টির কনফারেন্স যখন হয় ব্রাইটনে, আমি সেটিতেও পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করতে গিয়েছিলাম। সেখানে টিউলিপ সিদ্দিক এমপি ছিলেন। তিনি তো পদাধিকার বলেই গিয়েছিলেন। তো ওখানেও উনার সাথে আমার অনেক কথা হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখেছি এমন ট্যালেন্টেড একজন বাঙালি মেয়ে যার সম্ভাবনা ছিল এই ব্রিটেনের প্রাইম মিনিস্টার হওয়ার। সেই রকম প্রতিশ্রুতিশীল মেয়ের বিরুদ্ধে বাঙালিরা কিন্তু এখানে যে বাঙালিরা আছে আমরা যখন গত নির্বাচনের আগের নির্বাচন করেছি একদল লোক, কোনো রাজনৈতিক দলের কথা আমি বিশেষভাবে বলতে চাই না, সেখানে গিয়ে তারা লিফলেট বিতরণ করতো টিউলিপকে যেন ভোট দেওয়া না হয়। এটা এইবারের কথা বলছি না, এটা আরো ৫ বছর আগে ৭ বছর আগে ইভেন আমরা দল বেঁধে তাদেরকে দাওয়া করেছি, এরকম ঘটনাও ঘটেছে। এরকম ঘটনাও আমরা দেখেছি, যারা মিথ্যা ক্যাম্পেইন করতেছে তাদেরকে আমরা ওই এরিয়া থেকে দৌড়াই দিয়েছি, এরকম ঘটনাও ঘটেছে। তো এখন বাংলাদেশে ডক্টর ইউনূসের অবৈধ সরকার ক্ষমতায় আসার পর, ক্ষমতা কুক্ষিগত করার পর তারা বঙ্গবন্ধু ফ্যামিলি এবং তার আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে নানাভাবে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা করেছে। এই ক্যারেক্টার অ্যাসাসিনেশনের যে চেষ্টা, সেই চেষ্টার ধারাবাহিকতাই হচ্ছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ। তো অভিযোগ আসার পর ব্রিটেনে যে যারা মন্ত্রী থাকে, এই মিনিস্টেরিয়াল কোড আছে যে একজন মন্ত্রী কি করতে পারে এবং কি করতে পারে না, এবং সেই মিনিস্টেরিয়াল যে কোড যারা মানে লোকআপটার করেন, দায়িত্বে যারা আছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যখন এই অভিযোগ বাংলাদেশ সরকার নিয়ে আসে, দেখেন এই দেশের কোনো প্রতিষ্ঠান না, বাংলাদেশ সরকার নিয়ে আসার পরে এখানকার গার্ডিয়ান, টাইমস সহ বিভিন্ন পত্রিকায় ওই রিপোর্টটা আসে। তাদের এই রিপোর্টের মূল সূত্রটা কি? মূল রিপোর্টের সূত্রটা হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার, ডক্টর ইউনূস এবং তার ওই যে ডাস্টবিন শফিক, এই ডাস্টবিন শফিক এবং ডক্টর ইউনূস দুদককে ব্যবহার করে মিথ্যা অভিযোগ নিয়ে আসে। এটা কিন্তু কোনো প্রমাণিত সত্য না, শুধু অভিযোগ। তো ব্রিটেনের মতো একটা ট্রান্সপারেন্ট দেশে যখন এরকম কোনো অভিযোগ পায়, তখন তারা কিন্তু এটার ইনভেস্টিগেশন করে। প্রাথমিক ইনভেস্টিগেশনের পর দেখা গেল যে মানে টিউলিপ সিদ্দিক কোন রকমের অন্যায় কাজের সাথে জড়িত ছিলেন না, কোনো দুর্নীতি করেননি এবং মিনিস্ট্রিয়াল যে কোড তার কিছুই তিনি ভঙ্গ করেননি। তখন তাকে মানে ক্লিয়ার করে দেওয়া হলো। তারপরেও টিউলিপ সিদ্দিক নিজের কাছ থেকে, এইসব দেশ তো উন্নত দেশ, আপনি জানেন, কারো বিরুদ্ধে যদি অভিযোগ আসে, সত্য হোক আর মিথ্যা হোক, বলে যে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম, আপনারা ইনভেস্টিগেশন করে বাইর করেন। তারপর টিউলিপ সিদ্দিক এই ব্রিটিশ ভ্যালুসকে আপহোল্ড করার জন্য তিনি নিজে থেকে বললেন যে মিনিস্টেরিয়াল যে পোস্ট, সেই পোস্ট থেকে আমি পদত্যাগ করলাম, তোমরা ইনভেস্টিগেশন করো যাতে আমার কোনো প্রভাব না থাকে। কিন্তু তিনি এখনো এমপি, আজ পর্যন্ত একটি মাত্র অভিযোগও সত্য বলে প্রমাণিত হয়নি, যার কারণে গত সপ্তাহে তিনি এই দেশের পত্রিকায়, যেটি বাংলাদেশের পত্রিকায় আসছে, এখানকার টাইমস, এখানকার গার্ডিয়ান, এখানকার ডেইলি মেইল থেকে সব পত্রিকায় তার সাক্ষাৎকার, তার যে সংবাদ সম্মেলন এটা ছাপিয়েছে, সেখানে তিনি এবং তার লয়ার বলেছেন যে বাংলাদেশে যে সরকার এখন আছে ডক্টর ইউনূস, তার এই সরকারের, অবৈধ সরকারের প্রতিহিংসার শিকার। এই প্রতিহিংসা ব্যতীত অন্য কোনো ধরনের রিয়েলিটি এখানে নেই। তিনি কোনো ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত ছিলেন না, দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না। সুতরাং তিনি এটা স্টেটমেন্ট দিয়ে ক্লিয়ার করেছেন। এখন ডক্টর ইউনূসের সময় তার প্রমাণ দেওয়া যে ডক্টর টিউলিপ সিদ্দিক কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলেন। আপনাকে বলি, বাংলাদেশে এই প্রগতিশীল রাজনীতি, মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতি যারা করেন,
তাদের বিরুদ্ধে, তাদের পরিবারের বিরুদ্ধে এটা কিন্তু নতুন অভিযোগ না। এটা কিন্তু বহু পুরনো। আপনাকে বলি, বঙ্গবন্ধুকে যখন ১৯৭৫ সালে হত্যা করা হয়, তখন বিভিন্ন পত্রিকায় দেখেছেন যে বঙ্গবন্ধুর ছেলেরা কি নাকি ব্যাংক ডাকাতি করে সব টাকা নিয়ে গেছে, বঙ্গবন্ধু চুরি করছে, বঙ্গবন্ধু ডাকাতি করছে, বঙ্গবন্ধু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো পরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলো, তখন এই বঙ্গবন্ধুর কোন জায়গায় কি সম্পদ আছে, কত ব্যাংকে কি আছে, ৯টি ব্যাংক হিসাব মনে হয় পাওয়া গেছিল। সবগুলা ব্যাংক হিসেবে মাত্র ৯,৫০০ টাকা পরিমাণ টাকা পাওয়া গেছে, অর্থাৎ ৯,৫০০ টাকা বঙ্গবন্ধুর অ্যাকাউন্টে পাওয়া গেছে। জামাল, কামাল, রেহানা, শেখ হাসিনা, এদের কারো অ্যাকাউন্টে বাংলাদেশে উল্লেখ করার মতো কোনো টাকাই পাওয়া যায়নি। তাহলে আপনি চিন্তা করেন, ইনভেস্টিগেশনটা কে করছে? জিয়াউর রহমানের সরকার। কখন? ১৯৭৫ পরবর্তীতে। তারপরে কি বলল? বহু বছর আপনি শুনেছেন যে শেখ কামাল ওই মেজর ডালিমের কি বলে যে বউকে তুলে নিয়ে গেছে, অমুক তমুক, শুনলেন না? বাংলাদেশে বাচ্চা হইতে আবাল বৃদ্ধ বনিতা সবাই তো এটাই বিশ্বাস করতো, এটাই বলতো। কিন্তু মেজর ডালিম তার সাক্ষাৎকার এবং তার বক্তৃতায় এবং তার বইতে লিখছে যে না, আমার বউয়ের সাথে কখনো কামাল দুর্ব্যবহার করেনি, বরং গাজীর ছেলেরা আমার বউকে তুলে নিয়ে গেছিল, শেখ কামাল সেটাকে উদ্ধার করে দিয়ে আমাদেরকে বাঁচাইছে। তাহলে দেখেন, বাংলাদেশে যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, বঙ্গবন্ধু পরিবারের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, শেখ হাসিনার ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য রিসেন্টলি বলল যে শেখ হাসিনার ১৭টি অ্যাকাউন্ট আছে। এই ১৭টি অ্যাকাউন্ট সিজ করা হলো। সিজ করার পরে ৮ মাস ৭ মাস ইনভেস্টিগেশন করার পরে রিসেন্টলি রিপোর্ট হলো। রিপোর্টটা কি আপনি সেটা জানেন? যে ৩,১৭,০০,০০০ টাকা পাওয়া গেছে টোটাল সবগুলো অ্যাকাউন্ট মিলে। এরকম অ্যাকাউন্টও পাওয়া গেছে যে অ্যাকাউন্টে মাত্র ৫ টাকা, একটা অ্যাকাউন্টে ১৫০ টাকা। আমি ইন্ডিয়াতে আপনার আজ তাক বাংলার সাথে এই বিষয় নিয়ে আধা ঘন্টার একটা প্রোগ্রাম করেছিলাম। তো সেখানে আমরা দেখেছি যে শেখ হাসিনার টোটাল অ্যাকাউন্টে মোট ১৭ বছরের ইতিহাস গাইটা দেখা গেল যে ৩,১৭,০০০ টাকা আছে তার অ্যাকাউন্টে, ৩,০০,০০০ সোয়া ৩,০০,০০০ টাকা। এখন আপনি হিসাব করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ বিঘার উপরে পৈতৃক সম্পত্তির মালিক, ১৭ বছর প্রধানমন্ত্রী ছিলেন। তার হাজব্যান্ড একজন বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী। তাহলে সেই মানুষ যার মানে বাংলাদেশটা পাকিস্তান আমল থেকে ঢাকা শহরে যাদের বাড়ি আছে, সেই মানুষের অ্যাকাউন্টে ৩ কোটি টাকা, সেটাও নাকি দুর্নীতি। এখন এটা হচ্ছে মূলত ক্যারেক্টার অ্যাসাসিনেশন। আমি অন্তত ৫ জন মন্ত্রীর সাথে কথা হয়েছে যাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে। দুদকে অভিযোগের বলতেছে গত ৩০ বছরে তাদের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ৬০০ কোটি টাকা, কারো কারো ৬০০ কোটি, ৩০০ কোটি, ১,০০০ কোটি। তো ৬০০ কোটি টাকা কিভাবে? ৩০০ কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, আবার ৩০০ কোটি টাকা অ্যাকাউন্ট থেকে বাইর হয়েছে। তাহলে ৬০০ কোটি টাকা হলো না? আপনি জি হিসাবটা বুঝেছেন? যে জি আমার জি অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা ঢুকেছে, এটা ৩০০, আবার অ্যাকাউন্ট থেকে ৩০০ চলে গেছে অ্যাকাউন্ট থেকে, এটাও ৩০০, মোট ৬০০। এই ৬০০ কোটি আচ্ছা টাকা সাংবাদিকদেরকে বলা হলো। অর্থাৎ রামছাগল সাংবাদিক যারা, মানে রিয়েল সাংবাদিক না, যারা শুধু মানুষের ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য পয়সা খায়, তারা পত্রিকায় ছাপাইয়া দিল যে অমুক মন্ত্রীর অ্যাকাউন্টে ৬০০ কোটি টাকা লেনদেন হয়েছে। তার মানে লেন এবং দেন, ৩০০ কোটি হলো আসলো আর ৩০০ কোটি গেল। তাহলে আপনি দেখেন জি এত বড় কাহিনী। তো এইভাবে টিউলিপ সিদ্দিক এই দেশে ভালো ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করা, যেসব স্কুল কলেজগুলা পৃথিবীর মানুষের কাছে স্বপ্ন, সেই রকম ইউনিভার্সিটি থেকে পাশ করে টিউলিপ সিদ্দিকী এই দেশের মূল স্ট্রিম, মেইন স্ট্রিম রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। তিনি ৩ বার নির্বাচনে ভোটে দাঁড়িয়েছেন, ৩ বারে তিনি পাশ করেছেন। যখন লেবার পার্টি ক্ষমতায় ছিল না তখনও তিনি পাশ করেছেন, যখন লেবার পার্টি ক্ষমতায় এসছে তখনও তিনি পাশ করেছেন। যদি এটি ব্রিটেন না হইয়া অন্য কোনো দেশ হতো, তাহলে ওই ক্যারেক্টার অ্যাসাসিনেট করা সেই মানুষগুলা বলতো যে দুর্নীতি করে, দুর্নীতির টাকা দিয়ে তিনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। কিন্তু এটা তো বলা সম্ভব না, কারণ ব্রিটেন একটা ক্রিস্টাল ক্লিয়ার দেশ। তাই আসুন, এই যে অন্যায়কারী, এদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে হবে, কারণ আমরা তো চাই। আমি আমি একটু এই জায়গায় একটু যুক্ত করি আপনার সঙ্গে, সেটি হচ্ছে আপনি যে কথাগুলো বললেন যে এখনো আসলে মামলা তো চলমান আছে এবং দেখা যাবে
এই সরকারের যে প্রবণতা, তাতে একটা যায় তো আরেকটা আবার দিবে, আরো কয়েকশো মামলাও দিতে পারে, অর্থাৎ ঝুলিয়ে রাখার জন্য এক ধরনের। তো যেই মামলাগুলো ইউকেতে তদন্তে প্রমাণিত হচ্ছে না বা হয়নি, বা যে অভিযোগগুলো প্রমাণিত হয়নি, ইউকে গভর্নমেন্টের, যেহেতু তিনি একজন এমপি, এই ইউকে একজন এমপি, তিনি মন্ত্রী ছিলেন, তো তার মন্ত্রীকে এক ধরনের অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য ইউকে গভর্নমেন্ট কি কোনো ব্যবস্থা নিতে পারে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে? না দেখেন, এটা হলো কি, এটা ইউকে গভর্নমেন্ট নেবে না। এটা যেটা হয় যে টিউলিপ সিদ্দিকী যদি আবার যদি মন্ত্রিত্ব ফিরে পান, এই সরকার যদি বদল হয়, এখন যারা সরকার আছে তারা তো সরকার না, এদের তো কোনো লিগাল কোনো এন্টিটি নাই, তারা তো অবৈধভাবে জবরদখলকারী। ধরেন আপনার জমি যদি আরেকজনে জোর করিয়াই না যদি ওখানে অবৈধ ইটের বাটা তোলে, তার বিরুদ্ধে কি মামলা করা যাবে? মামলা হলে অটোমেটিক মামলা হবে আপনার বিরুদ্ধে, কারণ কাগজে পত্রে দলিলে মামলার মানে জমির মালিক হচ্ছেন আপনি। এখন যারা আছে, সুদখোর ডক্টর ইউনূস, মিথ্যাবাদী ডক্টর ইউনূস, প্রতারক ডক্টর ইউনূস। কেন বলছি সুদখোর? আমি বলি নাই, মোল্লারা বলে। আর প্রতারক কেন বলছি দেখেন, সে জাতিসংঘে গিয়ে বিভিন্ন জায়গায় যায়, গিয়ে বলতেছে কি যে আমার সাথে প্রথম যোগাযোগ হলো 5 আগস্টের আগের দিন, অথচ তাকে যারা নিয়োগ করেছে তারা বলতেছে আগে থেকেই ডক্টর ইউনূসের সাথে টাকার লেনদেন হয়েছে। আমেরিকা বললো 50 মিলিয়ন টাকার লেনদেন হয়েছে, আমেরিকান এম্বাসি থেকে এইসব টাকা ডক্টর ইউনূস, ওই বদি আলম, ওই আলী রিয়াজ, এই ডক্টর আসিফ নজরুল, এদের মাধ্যমে সন্ত্রাসীদের হাতে গেল। সেই টাকা দিয়ে তারা দুর্নীতি করে, সন্ত্রাসী ভাড়া করে, আল কায়দা ভাড়া করে, এবং এই রাজাকারদেরকে দিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করলো। রেলে আগুন লাগালো, টেলিভিশন ভবনে আগুন লাগাইলো, এবং রাস্তাঘাটে মানুষের ঘর বাড়ি ধ্বংস করলো, করে একটা লেজিটিমেট গভর্নমেন্টকে পরাজিত করে সে ক্ষমতা দখল করলো। কিন্তু সে বলছে এমন যে বাজা মাছটি উল্টে খেতে পারে না, মানে প্রতারণার সর্বোচ্চ লেভেল। তারপরে সে আমেরিকাতে গিয়ে কি বলল যে এই যে আন্দোলনটি ছিল মেটিকুলাসলি ডিজাইনড। আবার 4 মাস 5 মাস যাওয়ার পরে সুইজারল্যান্ডের দাভোসে একটি প্রোগ্রামে গেল, যাইয়া বলে যে আন্দোলনটি যে হচ্ছে জানেও না তারা কিভাবে আন্দোলন হচ্ছে, তারা কোনো পরিকল্পনাই ছিল না, প্ল্যানে ছিল না। দেখেন 4 মাসের মাথায় একজন নোবেল লরিয়েট, তার 380 ডিগ্রি ঘুরে গেছে। তারপরে সে বলল আমরা এসছি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, পাশাপাশি কিছু সংস্কারের জন্য। আজকে 8 মাস চলে গেল, এখন বলছে আগামী বছরের মাঝামাঝি নির্বাচন হতে পারে। এই বছর শেষ হলে বলবে যে জনগণের চাওয়া হচ্ছে সংস্কার, আমরা আরো 5 বছর থাকতে চাই। রিসেন্টলি আর্মি কিন্তু সেটা বুঝতে পেরেছে, বাংলাদেশের মানুষ, বিএনপির মতো রাজনৈতিক দল বুঝতে পেরেছে, যার জন্য ডক্টর ইউনূসকে কিক আউট করার জন্য নানান প্রকল্প কিন্তু এখন মাঠে চলে এসছে। তার মানে সে যে একটা প্রতারক, সে যে একটা মিথ্যাবাদী, সে যে বাংলার মানুষকে মিথ্যা স্বপ্ন দেখাইয়া রাজাকার আলবদর দিয়ে এই দেশকে শাসন করতে চেয়েছে। 1971 সালে সে রাজাকারের পক্ষের মানুষ ছিল, যার কারণে সে বাংলাদেশটাকে আবার ওই রাজাকারের হাতে তুলে দেওয়ার যে স্বপ্ন দেখেছে, সেই জন্যই কিন্তু আজকে বাংলাদেশে অবস্থা। একটার পর একটা মামলা দিবে, এই মামলায় তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অভিযোগ হয়তো আসবে, কিন্তু সে তো বাংলাদেশের সরকারের বিরুদ্ধে আসবে না, এই সরকার করবে না, টিউলিপ সিদ্দিক নিজেই নিয়ে আসবে এই মামলা। সময়ের অপেক্ষা করেন। এই রকমের কোনো অভিযোগ হলে এই দেশের আইনে অথবা বাংলাদেশের আইনে 6 বছর পর্যন্ত মামলা চলে, অর্থাৎ লিমিটেশন পিরিয়ড হলো 6 ইয়ার্স। আপনি ডক্টর ইউনূস যদি 6 বছর বেঁচে থাকে, আমরা চাই তিনি শতবর্ষী হন। কারণ ডক্টর ইউনূস যদি শতবর্ষী না হয়, ডক্টর ইউনূসের যে অপকর্ম, আকাম, এ অন্যায়, এই নির্যাতন, বাংলার মানুষকে যে অন্যায় অত্যাচার করতেছে, এটার প্রতিবাদ প্রতিশোধ নিতে হলে একটু সময় লাগবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, ওরা রাস্তায় ফাঁসি দেওয়াতে বিশ্বাসী না, ওরা মানুষকে হত্যা করে টানায় রাখাতে বিশ্বাসী না। ওরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি আইনের শাসনে, রুল অফ লতে। বিচার হবে আদালতে, স্বাভাবিক নিয়মে। আমার বিচার যেভাবে হয়, আপনার বিচার যেভাবে হয়, তাদের বিচারও সেইভাবে হবে। কথা বুঝছেন? সেই জন্য বলছি একটু সময় দেন। এগুলা প্রত্যেকটা বিষয় আমি নিজেও তো একজন আইনজীবী, এবং আমি বাংলাদেশেও একজন এই মানে আইনজীবী। তো সেই হিসেবে বলছি, শুধু বাংলাদেশ আর ব্রিটেন না,
কমনওয়েলথভুক্ত পৃথিবীর সব দেশেই কিন্তু আমি কিন্তু আইন পেশা চালাইতে পারি, কারণ আমি এখানে একজন আইনজীবী হিসাবে আছি এবং ব্রিটিশ ডিগ্রি এবং বাংলাদেশি ডিগ্রি আছে। আমরাই মামলা করব, অপেক্ষা করেন। এবং ডক্টর ইউনূস যদি বেঁচে থাকে, যদি লাঠিও নেয় হাতে, সেখান থেকেও কিন্তু তাকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা এই সন্ত্রাসী বাহিনীর জন্য মতো বলবো না দাঁত ভেঙে দেব, না, দাঁত ভাঙ্গা আমাদের কাজ না। আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, প্রগতিশীল মানুষ। এই প্রগতিশীল মানুষ আইনের শাসনে বিশ্বাস করে। আমরা নিজেদেরকে সভ্য মানুষ মনে করি, কারণ মানে রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। অর্থাৎ সভ্য মানুষের জন্য রুল অফ ল হচ্ছে বেসিস, আর অসভ্য মানুষের জন্য রুল অফ ল নয়, তাদের জন্য বেসিসটা হচ্ছে মব। অর্থাৎ মানুষকে হাটে মাঠে ঘাটে রাস্তায় বন্দরে আপনি পিটে হত্যা করবেন, ভাত খাওয়াইয়া হত্যা করবেন, না খাওয়াইয়া হত্যা করবেন, মানুষের বাড়ির বুলডেজার দিয়ে জ্বালাবেন, অন্যায়ভাবে মানুষের সম্পদ কুক্ষিগত করবেন। তো তারা যে অসভ্য সরকার, তারা যে বর্বর জাতের সরকার, এটা কিন্তু তারা নানানভাবে প্রমাণ দিয়েছে। ঘোষণা দিয়ে মনে করেন 32 নম্বর ভাঙ্গে, 47 জন মন্ত্রীর বাড়িতে এক রাতে বুলডেজার চালায়। সরকার জানে, টেলিভিশনে দেখাচ্ছে, পত্রিকায় দেখাচ্ছে, কিন্তু সরকার চোখেও দেখে না, কানেও শুনে না। অন্ধ এবং বধির। এই অন্ধ এবং বধির, মূল্যবোধহীন, নীতিহীন, নৈতিকতাহীন এবং রুল অফ ল এর প্রতি শ্রদ্ধাহীন যে মানুষ রাষ্ট্র পরিচালনা করছে, হয়তো 2 দিনে বায়োগ্রার মতো আপনি কিছু দেখবেন, শরীরে একটু তেজ এসছে, ঘন্টাখানিক পরে বায়োগ্রার তেজ চলে যাবে, তখন তিনি আবার নেতিয়ে পড়বেন। এই ডক্টর ইউনূসের পারভার্টেড মেন্টালিটি, চিন্তা চেতনা, এবং এই যে তার অবৈধ সরকার, এরা সবাই অ্যাকাউন্টেবল হবে। আপনাকে বলি, বঙ্গবন্ধুকে 1975 সালে যারা হত্যা করেছে, আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খুঁজে এনে এনে অনেককেই কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, বঙ্গবন্ধুর হত্যাকারী এইসব ফারুক রশিদদেরকে জায়গায় রাস্তায় পিটি মারি ফেলানো যেত, কিন্তু আমরা সেই পথে যাই নাই। 7-8 বছর লেগেছে। আমরা কিন্তু সুষ্ঠুভাবে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেই মামলা আমরা শেষ করেছি। 1971 জি সালে আমার 30 লক্ষ মানুষকে যারা শহীদ করেছে, আমার 2.5 লক্ষ মা বোনকে যারা নির্যাতন করেছে, তাদের বিচারটা আমরা আইনের ভিত্তিতে বছরের পর বছর সময় নিয়ে আমরা সুষ্ঠুভাবে মানে রুল অফ ল কে আপিল করেছি। সুতরাং আমরা তাদের বিচার করব। আমার বয়স এখন 50-এর কোঠায়, কিন্তু তাদের বয়স এখন অনেক বেশি। কিন্তু তারা যদি বেঁচে থাকে, আর আমিও যদি আল্লাহ যদি বাঁচাই রাখে, আমরা আমিও কিন্তু এই বিচার নিয়ে আসব। কারণ বাংলার জমিনে কোনো অপরাধের বিচারহীন ভাবে থাকবে, এটা আমরা চাই না। এবং জি শেষ আপনাকে কথা বলি, জি, জি বলেন। জি আমি হ্যাঁ, শেষ পর্যায়ে আমরা বেশি লম্বা করব না। আরেকটি প্রসঙ্গ আমি একটু দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে এই যে আপনি যে কথাগুলো বললেন, অর্থাৎ বর্তমান সরকার, এই ডক্টর ইউনূসের সরকার দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি করছে, যে অবস্থা এখন চলছে বা চলেছে 5ই আগস্টের পর থেকে, ইউকে তে আমরা দেখলাম যে সংসদে একবার এটি নিয়ে আলোচনা হলো, যে এই সংখ্যালঘু নির্যাতন, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, কিন্তু পরবর্তীতে আবার সেটি নিয়ে এক ধরনের ভিন্ন ব্যাখ্যাও দেখলাম। এখন ইউকে গভর্নমেন্ট কি তারা এই বাংলাদেশের বর্তমান এই উদ্বেগজনক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে? আপনার কি জানা আছে একটু যদি বলেন? ধন্যবাদ আপনাকে। ইউকের অবস্থান সবসময় হলো রুল অফ ল কে আপিল করতে হবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে সরকার ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং আজকেও লেবার পার্টির একজন মেম্বার হিসেবে এবং একজন দায়িত্বপ্রাপ্ত, যেহেতু আগে আমি দায়িত্বে ছিলাম, এখন এই মুহূর্তে আমি দায়িত্বে নাই, কারণ আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু নিজে থেকে পদত্যাগ করেছি এই 2022 সালের জুলাই মাসে, যে আমি আমার প্রফেশনাল কারণে ওই সময়টা আমি দিতে পারছি না, তাই আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করে এমনি মেম্বার হিসেবে এখন আছি। তা আমি আমার যে দলের যে অবস্থান, আমরা যেটা দেখি, আমাদের দল সব সময় নির্বাচিত প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, সেটার পক্ষে, রুল অফ ল এর পক্ষে, ধর্মের ভিত্তিতে মানুষকে যে নির্যাতন করা হয় এটার বিপক্ষে। এবং লেবার পার্টি না, শুধু পুরা ইউনাইটেড কিংডমের অবস্থান এরকমই আছে। তবে বিষয়টা হচ্ছে, তারা মনে করে
যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে অনির্বাচিত সরকার চলে যায়। আপনারা জানেন কিনা কদিন আগে যে ইউনাইটেড নেশনস এর এই অ্যান্তোনিও গুতারেস বাংলাদেশে ভ্রমণ করেছিল, বাংলাদেশের পত্রিকায় যদিও না বলে, সেটা কিন্তু পরে বেরিয়ে এসছে। উনি ডক্টর ইউনূসকে বলেছেন যে অনির্বাচিত সরকার বেশি দিন যদি ক্ষমতায় থাকে তাহলে রুল অফ ল থাকে না, সমাজের নর্মস থাকে না এবং গণতান্ত্রিক হেরিটেজ রক্ষা পায় না। সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফোটেন। কিন্তু সেই কথাটি আমাদের বাংলাদেশে তো পত্রিকাগুলো সেন্সর্ড। আপনি সংবাদপত্রের মানুষ, আপনি জানেন। আমি একাধিক টেলিভিশন আমাকে, এখন না আরো ২ মাস ৩ মাস আগের কথা বলছি, আমাকে দাওয়াত দিয়েছিল এরকম আপনার মতো পত্রিকা টেলিভিশনে জয়েন করার জন্য। ১ ঘন্টা ২ ঘন্টা আগে আমাকে বলল যে আমাদেরকে বলা হয়েছে আপনাকে যেন নেওয়া না হয়। কারণ হচ্ছে আপনি আওয়ামী লীগের লোক, আপনাকে নিলে আমাদের টেলিভিশনে হামলা করবে। এখন দেখেন, আপনি এমন এক সভ্যতা পেলেন যে আপনার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে হামলা হবে। টেলিভিশনে কারা চাকরি করবে, সংবাদপত্রে কারা সাংবাদিক হবে, অবশিষ্ট যত সাংবাদিক ছিল, অবশিষ্ট যত কর্মী ছিল, মানে মিডিয়া কর্মী ছিল, এখন তারা বিশিষ্ট। কথাটা বুঝছেন? যে অবশিষ্ট যখন বিশিষ্ট হয়ে যায়, বাক করার পরে যদি ফলের চাইতে অবশিষ্ট যখন বেশি হয়ে যায়, তাহলে আপনি ওই বাগবাটোয়ারার সিস্টেমটা তো বুঝতে পারছেন। প্রথম আলোর জি মতো আপনাকে পত্রিকার সামনে জি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কথাগুলো বললেন, যে চিত্র তুলে ধরলেন, আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যেই বাংলাদেশের এই অমানবিক অরাজক পরিস্থিতির পরিবর্তন ঘটবে। একটা ইতিবাচক জায়গায় বাংলাদেশ আসবে, শান্তিপূর্ণ একটি অবস্থানে আসবে, মানুষের অধিকার ফিরে পাবে। সবকিছু মিলে একটি সুস্থ একটি পরিবেশ আসবে, সেটি খুব বেশি দেরি নয়। আপনাকে আপনি যে সময় দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক ভালো কিছু তথ্য দিয়েছেন। আরেকটু বেশি সময় রাখতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আমি জানি যে আপনার ইফতারের সময় ঘনিয়ে আসছে। আশা করি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা আমাকে দেখছেন তাদের জন্য একই কথা, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম মঞ্জু আপনাকে। ধন্যবাদ আপনাকেও। সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার অনুষ্ঠানটি দেখছেন এবং দেখবেন। জি, ধন্যবাদ।